আমি যদি বুঝতে পারতাম যে আমার মৃত্যুটা আমার কবে হবে, আমি আনন্দ করতাম, সাম্বর্ষিতভাবে আমি মেনে নিতাম যে আমার মৃত্যুটাকে আমি নেই। কারণ আমি এটা নিয়ে এগিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা, এটা আমার এখন নাই ভাই। খুব দুঃখবোধ আমার লাইফে ভাই। ভিনালে এতগুলো চোখের অস্ত্র আমি জড়াইছি, যে অস্ত্রগুলি আমার জড়ানোর কথা ছিল একজন মানুষ হিসাবে আমার তাহাজ্জুদের নামাজে জড়ানোর কথা ছিল ভাই। এত চোখের অস্ত্র আমি অযথায় জড়িয়েছি। আমি জানি না আমি একজন মানুষ হিসেবে কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবো। মায়ের গর্ভে থেকে যখন 2টা সন্তান হয়েছিল, ওদের সাথে আগেই ওই জিনদের একটা কমিউনিকেট ছিল। এরপরে আমি তাকে বললাম, দেখো আমি সন্তান নিতে পারবো না, কারণ আমার ভিতরে ওইটাও কাজ করতেছিল যে সন্তান হইলে জানি আবার কোনো সর্পাকৃতির কোনো কিছু হয়ে যায় কি। একটা গাছ দিল, দেওয়ার পরে বললো একটা তুলারাশি লোকের কাছে যাবেন, যায়া 3 বার সূরা ইখলাস বলবেন, বলার পরে ফুঁক দিলে আপনি লেখা ছাড়বেন কিসের দ্বারা আপনাকে জাদুটা করা হয়েছে বা কে করছে বুঝতে পারবেন। মসজিদে 10 কেজি না কতটুকু মিষ্টি নিয়ে যাওয়ার কথা বলছিল জিনে। তারপর আমার জিভ বার করতে পারি না, জিভের আগে ওই যে ভাত দেখা যায়, একদম যতটুকু বার করি ঠোঁটের ওই পাশে বেরিয়ে আসে না। তারপরে ওই যে নেভেল থেকে আমাদের মতো বের হয় না না। হ্যাঁ, ও আচ্ছা, আটকা মানে ওই যে আগে বান, ওটা দেখাই যায় যে ওইখানে বান। আপনার ডাক নাম কি? আমার ডাক নাম মুর্শেদ আলম। মুর্শেদ ভাই, কি হয়েছে আপনার? যে ব্ল্যাক ম্যাজিকের যে সমস্যাটা, ওইটা মানে জিন সংক্রান্ত বিষয় নিয়ে হয়েছে আর কি। কেমন? পারিবারিক কিছু বিষয় ছিল। আব্বা সবসময় মানে আম্মাকে মারপিট করতো, আমাকেও মারপিট করতো ওই টাইমটা থেকেই। আচ্ছা। তখন আমি মানে আমার যে বিষয়গুলি কাউকে বলবো, মানে আব্বা আম্মা থাকে যাদেরকে আসলে একজন সন্তান মানে বলবে তার কাছে ফ্রিলি সব কিছু, আমি ওইভাবে বলতে পারি নাই। ফিল করতেছিলাম যে আমার চোখের মধ্যে কোনো একটা বিষয় মানে ভাসমান বা দৃষ্টির সাথে অ্যাড হয়ে আছে এরকম। ওইটা মানে ধোঁয়াশার মতো বা এরকম। আমি প্রথম ওটা বুঝতে পারতাম না। আমার বাড়ির পাশে চোখে ঝাপসা দেখতেন? ঝাপসা না, মানে একটা কিছু মানে একটা ডাইস মনে হয় যে সাপ আকৃতির বা এরকম, মানে বুঝতে পারতেছিলাম না তখন বিষয়টা। তখন আমাদের বাড়ির পাশেই ছিল মসজিদ, যে মসজিদটা আমাদের পুরো ইউনিয়নের প্রথম মসজিদ। আপনি দেখতেন হচ্ছে চোখের উপরে সাপ? হ্যাঁ, সাপের মতো এরকম আর কি, তবে ওই সময় এক্সপ্লেন করতে পারতাম না বা এরকম। তখন আমি যখন মসজিদে যাইতাম, মসজিদে যায় ক্যালেন্ডারের মধ্যে দেখতে পারতাম আরবি অক্ষর বিভিন্নভাবে একটু লেখা বা এরকম। তখন আমি মনে করতাম যে এগুলি আরবি অক্ষর আমার চোখের মধ্যে। তো আমি যখন আবার মানে পড়তে বসতাম আর কি, ওই টাইমটা থেকেই তো পাশেই দেখা গেছে আম্মা শুয়ে গেছে, খুব স্বল্প টাইমে শুয়ে যাইতো। তো আমি যখন শুইতাম তখন মনে হইতো যে পেছন থেকে, তখন তো খুপি বাতি ছিল, যে বাতিগুলো হয়তো কেউ বাড়াইতেছে আবার কমাইতেছে, নিপছে জ্বলছে এরকম মনে হচ্ছে। তারপরে যখন একদম ঘুমন্ত অবস্থায় চোখ বন্ধ করতাম, তখন মনে হইতো যে মাটির যে কলসগুলি হয় না বা মটকাগুলি হয়, ওটার ভিতরে দেখবেন একটু ডার্ক মনে হয় যে আলুর মধ্যে রাখলেও, ওইগুলি আমার চোখের সামনে এরকম ব্ল্যাক এরকম আসে, এরকম ফ্ল্যাশব্যাক করে। যখন আবার ঘুমায়া যাই, ঘুমানোর সাথে সাথে মনে হয় যে আমরা যেটা বলি যে স্লিপ প্যারালাইসিস, বোবা ধরে, স্বপ্নের মধ্যে এইগুলি আমাকে অ্যাটাক করতেছে। তখন এইভাবে যখন আমি আত্মচিৎকার করি, আমার সাথে আমার মা, ওরা শুনতে পায় না, আমার খুব স্বল্প সুরে আমার সাউন্ডটা আসে এরকম। তো এই বিষয়গুলি কন্টিনিউ চলতেছিল, মানে আমি বলার মতো মানে কাউকে এরকমভাবে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল যে পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠাইতেছে, সকল মানুষের সাথে মনে হয় একই সেম ঘটনাগুলি ঘটতেছে। তখন যখন আর কিছু দিন এরভাবে কন্টিনিউ হলো, আমি স্কুলে যাই, তখন আমার এক কাজিনকে আমি বললাম যে ভাই আমার চোখে যে সাপ মানে আরবি অক্ষর বাসে, মানে তোর চোখেও কি বাসে কিনা। আরও কিছু বিষয় ফেস করছিলাম, ওইটা হলো আমার মানে গুপ্তাঙ্গে কিছু সমস্যা ছিল। আমি বুঝতে পারতাম যে ওইখানে আমার একটা প্রবলেম আছে। সব বিষয়গুলি তো আর বলা যায় না, তবে তাকে ওইটা বললাম যে আমার চোখে যে মানে আরবি অক্ষর বাসে, তোর চোখে বাসে কিনা।
সে আমাকে মানে পাগল বলে মানে ট্রল করাতে শুরু করলো আর কি। আপনি এ নিয়ে কখনো ডাক্তার দেখাইছেন? না, ওই টাইমটাতে দেখানো হয়নি, কোন পরবর্তীতে সময় দেখানো দেখানো হয়েছে। হয়েছে আপনার? কত বছর বয়সে? ওইটা যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন ডাক্তার দেখানো মানসিক হয়েছে। ডাক্তার দেখানো হয়েছে? হ্যাঁ, তখন মানে কন্টিনিউ করতেছি আমি। মানসিক ডাক্তারের কাছে? মানসিক ডাক্তার না, আমি পরবর্তীতে বলতেছি আর কি। জি। পরে যখন ওই বললো, ওর থেকে আমার বাড়িতে প্রকাশ পাইছে যে ওর চোখে সাপ বাসে নাকি সেই বিভিন্ন কিছু জি। আরবি অক্ষর বাসে। তখন যখন প্রকাশ পাইছে তখন আমার দাদা বা বাড়ির লোকজন জানতে পারছে, তারা আমার নিয়ে এলাকার কিছু কবিরাজ বা ওদের সাথে সমন্বয় করছে। তো আমার হাতে কিছু আসে না, মানে হয়নি আর কি। তো ওই টাইমটাতে আমার প্রচুর জ্বর হইতো ভাই, জ্বর এত বেশি জ্বর হইতো, মানে কয়েকদিন পর পর 8 দিন 10 দিন 15 দিন, সর্বোচ্চ আমার একটা 1 মাস আমার জ্বর ছিল। মানে ওই সময়টা আমি স্বপ্ন দেখতাম খুব ভয়াবহ। আর প্রায় সময় যে স্বপ্ন দেখতাম, সাপ আমারে দৌড়ায়, কখনো দাঁড়ায় একটা দেখছেন? সাপ, কখনো একাধিক, মানে পালের মতো করে সাপ এসে আমাকে দৌড়াই। এরকম এটা কন্টিনিউ চলতোই। আর ওই যে বুবা বলতাম না যে স্লিপ প্যারালাইসিস যে প্রবলেমটা, ওটা চলতেই ছিল। ধীরে 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 যখন আমার আর একটু সময় এভাবে লং হইলো, তখন আমি একদিন দেখলাম কি, আমার জমির আইলে, তখন তো জমিতে যাইতাম, কাজ টাজ করা লাগতো, মানে আব্বার সাথে বিভিন্ন বা দাদাদের সাথে কিছু হুট ফরমাইশ যেটাকে বলে, বাচ্চা হিসাবে করতে হইতো। জমির আইলে একটা মানে দেখলাম যে সাপের খোলস। তখন সাপের খোলস দেখে মনে হলো যে সেম যে সাপের খোলসের যে কালার, আমার চোখে যা বাসে তার সেম ঠিক এরকমই। আগে বুঝতে পারছি না, কিন্তু সাপটা মানে নাই ওখানে। সেম ওই রকম সাপ না। মানে ওই যে একটা তেলেঙ্গা বলে না, গড্ডি, ওটার যে লেজ থাকে, ওই সেম টাইম এইরকমই একটা, যেটা আমার ডান পাশের চোখে বাসে। ওইটা ওই রকম একটা 2টা লেজ, কিন্তু লেজটা ওইদিকে কই ব্ল্যাকে যাচ্ছে ওটা আমি বলতে পারতেছি না, কিন্তু সামনের দিকে শুধু মাথা এবং তার বডিটা এরকম বাঁকানো, মাথাটাও তেলেঙ্গার এর মতো, আর গুড্ডির 2টা লেজ এরকম। আবার বাম পাশে যেটা, ওইটার মাথাটাও একটু সাপের মাথার মতোই, আবার ওর বডিটার মধ্যে অনেকগুলি ওই হরিণের যে শিং হয়, শিংয়ের মতো ডালপালা এরকম আছে। ওটা 2 রকম চোখের 2টা এরকম। ওটা পরিবর্তন হয় না, অল টাইম দেখি। কিন্তু আমি যখন স্বপ্ন দেখি তখন আমি আবার ওই ওই বিষয়টা দেখি না, আমি এখনও দেখতেছি ওই যে সাপের যে বিষয়গুলি, এখনও আমি দেখতেছি, ওটা পরিবর্তন নাই। সে আমার চোখে দৌড় দেয় বিষয়টা এমন না, মানে একটা ডাইস যদি ফিট করে রাখা হয় সেম এইরকম। আবার চোখের দৃষ্টি যদি আমি একটু নাড়াই, তখন ওইটাও একটু নড়াচড়া করে? হ্যাঁ, নড়াচড়া, মানে একটু বৃত্তের মতো হয়, কিন্তু মূলত তার কোনো অবস্থান ক্ষমতা একদম নেই, মানে আমার দৃষ্টির সাথেই তার সক্ষমতা। তো এইভাবে যাইতেছিল। যাওয়ার পরে ধীরে ধীরে যখন আরেকটু সময় গেল, তখন ওই যে স্বপ্নে দেখতাম বিভিন্ন আমারে, ওই যে বুবা যেটাকে বলছি স্লিপ প্যারালাইসিস, ওইটা কমে গেছে, মানে ধীরে ধীরে কমতেছিল, একটু স্বাভাবিক পর্যায়ে আসতেছিলাম। আসার পরে তখন ওই জ্বরটাও কমে গেছে ধীরে ধীরে, যখন আমার একটা বয়সটা আর একটু বেশি হলো, যখন আমি ক্লাস 4 থেকে 5-এ উঠছি, ওই টাইমটাতে আব্বা, ওই বললাম না প্রচুর মারতো, মানে আমি ওই টাইমটাতে আব্বা আবার একটা বিজনেসে যুক্ত হয়েছে, একটা গুদারাঘাট যে ডাকছে, ওইখানে যায় নিয়মিত। আমাকে যে আব্বা পড়াইতো, মানে খুব নির্যাতন করতো। দেখা গেছে রাত্রে আসতো, আসার পর আমি শুয়ে গেছি, কারণ আমি তো ক্লান্ত থাকতাম, আমার সারা শরীরে বিভিন্ন রোগের সমাগম, কত রোগের সিমটম, এটা তো আমি মানে নিজে ওইটার ব্যাখ্যা করতে পারতেছি না। তো ঘুমায়া যাইতাম বা এরকম হয়তো। আব্বা আয়সা করতো কি, দেখা গেছে ওই যে আব্বা পড়ার সুযোগ পায় নাই, সৎ মায়ের কাছে বড় হয়েছে এভাবে, তো বাপ তো কি জোর করে আমাকে পড়ালেখা করাবে। তো আব্বা আয়সা মানে কাঁথার মধ্যে, মশারির মধ্যে আগুন লাগাইয়া দিত, আম্মা উঠতো, ওইটা এইগুলি করে নিবাইতো, মানে আমরা জোর করে পড়াইবি। আব্বা কিন্তু কিছুই জানতো না, আমি উঠতাম, ওইটায় সামনে বসে থাকতো পর, তখন আমি মুখ দিয়ে ওই যে এম 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 এ যা কর আর কি, এই ছোটোবেলায় এই কইতাম, আব্বা বুঝতো আমি পড়তাছি, মানে ওই টাইমটাতে হয়ে যাইতো। আমি পড়তে পারতাম না, মানে আমি মানসিক এত অস্থিরতা, আমি পড়বো কেমনে। কিন্তু যখন আব্বা আমাকে একটু স্বাধীনতা দিল, চলে গেল গুদারাঘাটে, আর আমার খোঁজখবরটা কম নেই, তখন আমার কাছে মনে হইলো যে না, আমার নিয়ে যখন তারা এত মানে ডাক্তারের কাছে যাচ্ছে না, বা আমাকে নিয়ে খুব মাথা ব্যথা দেখাচ্ছে না, তখন তো আমাদের অত্যাধিক সম্পদ, মানে আমাদের পুরো ইউনিয়নের মধ্যে আমার দাদার মানে এরকম 2-4-5 জনের মধ্যে একজন ব্যক্তি ছিল আর কি, সম্পদশালী। তো
আমার এরকম ধারণা ছিল যে কখনো একদিন আমাকে প্রতিষ্ঠিত হতে হবে আর আমাকে সুস্থ হতে হবে। এখন পৃথিবীর যে কোনো জায়গায় আমি যাই, কারণ সম্পদের এত প্রাচুর্যময় অবস্থান তখন আমাদের ছিল। তখন আমি নিজের থেকেই মানে পড়ার প্রতি একটা মন দিলাম। ওই 1 বছরে আমি ফার্স্ট বয় হইয়া মানে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে গেছি। আমার পক্ষে আর কন্টিনিউ করা হচ্ছে না পড়ালেখা, বা একটা কাজের প্রতি মন দিতে পারতেছি না। আমার ভিতরে তো জ্বলাপোড়া ভাই, ওই সাইডটা খুব জ্বলে, মাঝে মাঝে অনেক বেশি জ্বালাপোড়া করে, বিশেষ করে ওই পাশটা থেকে। আপনি টের পাইলেন কখন যে এটা আসলে কিসের অসুখ? ওইটা আরো অনেক প্রসেস পরে যায়। হ্যাঁ, ওই আমি প্রসেসে পাইছি। আসেন, জি ওইটা বলেন যে আপনি কখন কিভাবে বুঝলেন এবং কে বললো আপনার কি হয়েছে? আমি এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাদ নাই যে ওইটার ডাক্তার আমি দেখাই নাই। একের পর এক সমস্যা ছিলই। তারপরে কবিরাজ দেখানো শুরু। তখন একটা কবিরাজের কাছে গেলাম, অনেক দেখছি আর কি, ভিতর দিয়ে বলি যেটা আর কি একটু পাইছি। ওনাকে বললাম যে আসলে আমার সমস্যাটা কে থেকে হইলো। উনি আমাকে করলো কি, দিল, একটা গাছ দিল, দেওয়ার পরে বললো একটা তুলারাশি লোকের কাছে যাবেন, যায়া 3বার সূরা এখলাস বলবেন, বলার পরে ফুঁক দিলে আপনি লেখা ছাড়বেন কিসের দ্বারা আপনাকে জাদুটা করা হয়েছে বা কে করছে বুঝতে পারবেন। লেখা সরায়া রাখলাম। তারপরে ওনারা যখন কাগজটা ওইখানে দিয়া 3বার সূরা এখলাস বললাম, ওই কাগজ মানে কাগজটার উপরে গেছে যেটা, ওই হাতটা মানে চলিয়া যায়, ওই যে জিনের যে জাদুটুনা ওইটার উপরে যায়, আর মানে ওইটারে ক্রস করে গেছে। তখন বুঝতে পারলাম যে জিনের মাধ্যমে ঘটনাটা ঘটছে। তো ঘটনাটার মূল বিষয়টা পাইছি এইভাবে, যখন একের পর এক কবিরাজ বহুত দেখছি, শত শত কবিরাজ বা ডাক্তার, কোনো এটার কোনো নাই। তবে লাস্টে আমাদের উপজেলাতে একটা কবিরাজ ছিল। তো ওনার কাছে যখন আমি গেছি, উনি আমার নাম, বাবার নাম, রাশি, রাহু ইত্যাদি বিভিন্ন কিছু দেখছে। দেখার পরে সে একটা বই খুলছে, অনেক বিশাল একটা বড় বই। তো ওই বইয়ের মধ্যে খোলার পরে আমি নিজেই পড়ছি, ওটার মধ্যে লেখা ছিল যে নাগিনীর স্পিরিট, এরকম লেখা ছিল। পরে উনি আমাকে দেখে একদম হতভম্ব হয়ে গেছে, খুব বিস্মিত হয়ে বলতেছে, আচ্ছা তুমি জানো তোমার শরীরে কত হাজার রোগ আছে? আমি বললাম না, আমি তো জানি, জানলার পরেও আমি বললাম ওনাকে একটু এদের স্বস্তি বোধ করে বললাম যে আসলে বলেন আপনি। তোমাকে এমনভাবে করা হয়েছে যে হয়তো আর তুমি কখনো এখান থেকে বেরিয়ে আসতে পারবা না, কিন্তু খুব সতর্ক থাকবা, যাতে আগামী জীবনে তুমি, হয়তো জীবন একটাই, এই জীবনে হয়তো তোমার কিছু নাও হইতে পারে, আমি তাবিজ কবজ যা দেওয়ার দিতেছি, যদি পরিবর্তন মনে হয় তাইলে আইসো, নাইলে অপেক্ষা করো। মানে সে অপেক্ষাটা মৃত্যু ছাড়া আর কিছু না। তো ওনার থাকার পরেও আরও প্রায় 2-3 বছর পরে আমার এক সাথে আমার একটু সম্পর্ক মানে কোনোভাবে হওয়ার পরেও ওনার কাছে যাওয়া আসা করতাম মামার বাড়ির। তো তখন একটু সন্দেহ তৈরি হয় আর কি, যে হয়তো সাময়িক আমাদের মধ্যে কোনো একটা সম্পর্ক হয়েছে কিনা, যদিও ওটা মিথ্যা ছিল। এরপরে আমি বলছি বিষয়গুলি যে আসলে আমার তো এই সমস্যা, বিয়ে করাটা। পরে ওই বলতেছে যে এখন তো মান সম্মানের বিষয়, কারণ আমি তো জানি যে আমার যে প্রবলেম আছে। বলতেছে মান সম্মানের বিষয়, আগে বিয়ে হোক, পরেরটা পরে। কিন্তু আসলে বিয়ের পরে মনে হয়েছে যে আসলে আমি নার্ভাস ছিলাম, মানে অতিরিক্ত, না হইলেও হয়তো এটা কোনো খুব বেশি বিষয় ছিল না আর কি। জি। তো এরপরে যে বিষয়টা হলো, আমার বিয়ের পরে আমি তাকে বললাম, দেখো আমি সন্তান নিতে পারবো না, কারণ আমার ভিতরে ওইটাও কাজ করতেছিল যে সন্তান হইলে জানি আবার কোনো সর্পাকৃতির কোনো কিছু হয়ে যায় কিনা। আল্লাহ মাফ করো। আপনার বাচ্চা হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওই যে নিয়ে আসলাম ছেলে? ছেলে। কত বছর বয়স ও এখন? এখন 12 বছর। ওর তো শরীরে কোনো সমস্যা হয় না, না? ওই যেদিন জন্ম হয়েছে ওই দিনই আমি মানে তার হাতটা দেখলাম। ওই আরেকটা বিষয় আমি বলি ফেলে গেছিলাম, আমাকে ওই যে জিন বলে না, জিন ডাকে, তো একজনে জিন ডাকে, যদিও আমি অনেক দেখছি এরকম, খুব একটা বিশ্বাস আমারই হয় নাই। তো
তো ওই বলতেছে আব্বা এক সময় আর কি ডাকাইছে, মানে তারাও এক সময় বিশ্বাস করছে যে না তার ভিতরে এরকম সমস্যা। ডাকানোর পরে ওই বলতেছে যে আমাদের যে কিশোরগঞ্জে পাগলা মসজিদ, পাগলা মসজিদে 10 কেজি না কতটুকু মিষ্টি নিয়ে যাওয়ার কথা বলছিল জিনে। পরে আমি নিয়ে গেছি, ওই বলছিল আবার যে লোকে নিয়ে যা যে খাদেম, ওই খাদেমরে বলবেন তাইলে আপনার এই বিষয়টা দেখবে উনি। তো ওনার সাথে বললাম, উনি করলো কি আমার ওই যে হাতটা আছে না 2টা রেখা, ওই রেখা ধরে একসাথে করে দেখছি একটু ব্যবধান। আবার ওই ব্যবধানটা আগে আরেকজন কবিরাজ আমারে দেখছিল, দেখার পরে বলছিল যে আপনারে কালো জাদু করছি, বডিটারে এরকম করছি। ওই দেখার পরে আমার ভিতরে একটা চিন্তা আসলো যে ঘটনাটা কি। উনিও দেখলো একই, বা উনিও দেখলো। তারপর আমি বাড়িতে আসছি, আর সেটা মেজারমেন্ট নিয়ে আমি দেখছি মোটামুটি ওই যে বাম পাশ হাতটাই আমার একটু লং, এতটুকু ওই হাতটাই লম্বা। আবার ওই পাটা, বাম পাশের পাটাও এতটুকু লং। আবার ওই যে বডিতে ওই পাশটাও আমার একটু লং। আবার ওই গাড়ের সাইডে আছে ওইটাও লং। তারপর আমার জিভ বার করতে পারি না, জিভের আগে ওই যে বাদ দেখা যায় একদম একদম যতটুকু বার করি ঠোঁটের ওই পাশে বেরিয়ে আসে না। তারপরে ওই যে নেভেল জিহ্বা থেকে আমাদের মতো বের হয় না বের হয় না, না হ্যাঁ, ও আচ্ছা, আটকা মানে পড়ে। ওই যে আগে বান ওটা দেখাই যায় যে ওইখানে বান। জি। ওই যে নেভেল থেকে ব্রেস্টের নিপেল পর্যন্ত ডান পাশের যে সাইডটা আছে বাম পাশ থেকে প্রায় এতটুকু লং। মানে আমার অল বডিটারে এমনভাবে মানে মানে একটা গাছকে যদি আপনি ফেঁসায়া দেন, একটা লতা দেয়া গাছের যেরকম একটা সাইড সাইড টু সাইড হয়ে যাবে, এইরকমভাবে আমার বডিটা কিন্তু এরকম সব বেসাইজ হয়ে গেছে, হ্যাঁ, একটা থেকে মানে একটা মাপে ঠিক নাই। একটা ওমাপ্যাথিক নাই, বাম সাইডটাই পুরোটা আমার লং করে দিছে। বুঝতে মানে পারছি। আমি যদি এখন আপনাকে বলি যে কতটুকু রোগের জার্ম আমি ভোগ করতেছি, তাহলে আমি বলবো আল্লাহর সৃষ্টিতে আল্লাহ যত রোগ সৃষ্টি করছে, যদি কোটি রোগও হয়ে থাকে, সকল রোগের সিমটম মানে আমি উপলব্ধি করতেছি, মানে যেগুলি আমি বলতে পারবো না, এক্সপ্লেন করতে পারবো না। সারা দুনিয়ার সকল রোগ আমি অদৃশ্যভাবে আমি এরকমভাবে অনুভব করতেছি। আপনি যে সাপের ঘটনাটা, এটা কখন জানলেন আপনি? ওইটা জানতে পারছি যখন ওই যে কবিরাজের কথা বলছিলাম না, তখন বলার পরে উনি বলছে যে আপনাদের মায়ের গর্ভে থেকে যখন 2টা সন্তান হয়েছিল, ওদের সাথে আগেই ওই জিনদের একটা কমিউনিকেট ছিল। মানে আপনার সঙ্গে কি টুইন হয়েছিল, আরেকজন হয়েছিল? না না, আমার সাথে না, আমার পরে, আমার 2 বছর পরে আম্মা গর্ভবতী হয়েছিল। হুম। ওই টাইমে যে যমজ সন্তানগুলি হয়েছিল, ওদের সাথে ওই জিনদের একটা কমিউনিকেট ছিল। হুম। থাকার পরে যখন তারা জন্ম হয়েছিল, ওরা দেখতে আসছে এরকম। যখন ওদেরকে ওই যে একজনকে মারছে, মারার সাথে সাথে সুস্থ একটা বাচ্চা মারা গেছে। কাকে মারছে? লাস্টে যে আমাকে ব্যাখ্যাটা দিল যে আপনার জীবনের আমি যতটুকু সবটুকু পাইলাম আর কি, যে আমার মা যখন দ্বিতীয়বার গর্ভবতী হয় আমার জন্মের 2 বছর পরে, হুম। তখন তো আরও 7-8-9 মাস পরে গর্ভধারণ করছে। ওই টাইমটাতে দিনের বেলা ছিল, যারা দাত্রী ছিল হঠাৎ করে তারা দেখতেছে ঘরের ভিতরে 2টা সাপ যাইতাছে চালার পাশে। তখন ওনারা করলো কি, চিক্কা ডুকা শুরু করছে। তখন বাড়ি থেকে লোক আসছে, আসার পরে আক্রমণ করে একটা সাপ তারা মেরে ফেলছে, আর একটা সাপ মারতে পারে নাই। ওই 2টা সুস্থ শিশু জন্ম হয়েছিল, তাৎক্ষণিক একটা শিশু মারা গেছে, বড় শিশুটা একদম তাৎক্ষণিক মারা গেছে। তারা বুঝতে পারে নাই যে আসলে বিষয়টা কি, তারা নর্মালি নিছে। আবার দ্বিতীয় যে ছোটো ভাইটা ছিল, এতটুকু ছিল, ওরে নাকি হাতের মধ্যে তালুতে রাখতো এরকম। তো ওরে বলছিল আবার যে ওই ওই যদি 2টা সাপ ছিল যখন বাচ্চা প্রসব করতেছে, সেই সময় ঘরের মধ্যে 2টা সাপ ঢুকছে। হ্যাঁ, ওর মধ্যে একটারে মারছে এবং ওটা মারার সাথে সাথে একটা বাচ্চা মারা মরে গেছে, গেছে। একটা মারা আপনার গেছে। আপন ভাই? আমার আপন ভাই। ও মাই গড। পরে ওই যে দ্বিতীয়টা ছিল ওইটা হাতের তালুর মধ্যে রাখতো। জি। আবার বাড়ির লোকজন বলছে ও যদি বাচ্চা থাকে তাহলে ওরে হাফেজি পড়ায় বা কোরআনে হাফেজ বানায়। কিন্তু পরবর্তী ও বাচ্চা ঠিক আছে, ওর কোনো রোগ নাই, ওর কোনো সমস্যা নেই। আমার যে আছে, আমার যে ওই যে তৃতীয় যে ভাই, দ্বিতীয়ত যমজ হয়েছিল, তৃতীয় যে ভাই, ওরও কিছু সমস্যা আছে, কিন্তু ও এইসব বিলিভ করে না। কিন্তু আমার ওই এখন দেখা গেছে দেশেও ডাক্তার দেখায়, ইন্ডিয়াতেও যায় ডাক্তার দেখায়, বিভিন্ন সমস্যা তার সিমটম আছে। কিন্তু আমার ধারণা যে তার মধ্যেও কোনো একটা প্রবলেম আমি যেরকম ফেস করি এরকম হয়তো কিছুটা আছে। কিন্তু সে তো বলে না। হ্যাঁ, পরে ওই যে যে ওই সমস্যার কারণেই যে প্রতিশোধ পরায়ণ হইয়া
ওই যে তো সাতের সাপটাকে মাইরা ফেলছে, জিনটাকে মাইরা ফেলছে, সে প্রতিশোধ পরায়ণ হয়ে আপনাকে বান্ধিছে। যেই সাপটা মারা যায় নাই। মারা যায় নাই, ওই প্রতিশোধ পরায়ণ হয়ে আমারে কালো জাদু করছে। এরপর থেকে ভাই কত কবিরাজ দেখাইছি, কত ডাক্তার, ওটার তো ভাই কোনো শেষ নাই। এখন বর্তমান যে সিচুয়েশান, গত 3 বছর ধরে আমি আমার চোখে মানে যে ফটোফোবিয়ার প্রবলেম বলে, এখন আমি কোনো আলো দেখতে পারি না, আলোতে আমার অনেক কষ্ট হয়। ডাক্তার তো দেখাইতেই আছি নিয়মিত, কোনো পরিবর্তন হইতেছে না। আপনার জীবন নিয়ে যদি মানুষ কিছু শেখে, কি শিখতে পারে ভাই বলেন তো? আমি ওইটুকু বলবো যে সাপ মারার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু উনি কিভাবে বলছেন পূর্ণাঙ্গ ব্যাখ্যাটা সবার জানা উচিত। কারণ জিন সাপকে তো মারাটা একটা বিশেষ বিষয়। আর যারা সাপ মারে তারা প্রত্যেকটা এলাকার মধ্যে দেখা গেছে সাপ আছে যে বিষাক্ত সাপ চিনে, এরকম অনেকেই। এই চীনা সাপগুলোকে মারুক, আর যে সাপগুলি নির্বিষ মনে হয় বা যে সাপটারে আমি কখনো দেখি নাই, এই সাপটাকে কখনোই মারা উচিত না। কারণ আমার যে ঘটনাটা ঘটছে, আমার লাইফটা, আমি বলি যে এই পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি মনে হয় আমার মতো পাবেন না, আমি যে সিমটমগুলি দেখলাম। তবে আমার শেষমেশ আরেকটা কথা ভাই বলার আছে। আমি এইটুকু বলবো যে আমি তো বহুত চেষ্টা করছি। আমি মৃত্যুকে আমি যদি বুঝতে পারতাম যে আমার মৃত্যুটা আমার কবে হবে, আমি আনন্দ করতাম। আমি আনন্দ করে আমি সাম্বর্ষিতভাবে আমি মেনে নিতাম যে আমার মৃত্যুটাকে আমি নেই। Oh my God. কারণ আমি এটা নিয়ে এগিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা, এটা আমার এখন নাই ভাই। শরীরের খুব মধ্যে দুঃখবোধ কাজ আমার হয় না। আমার লাইফে ভাই। ভিনালে এতগুলো চোখের অস্ত্র আমি জড়াইছি, যে অস্ত্রগুলি আমার জড়ানোর কথা ছিল একজন মানুষ হিসাবে আমার তাহাজ্জুদের নামাজে জড়ানোর কথা ছিল ভাই। এত চোখের অস্ত্র আমি অযথায় জড়িয়েছি। আমি জানি না আমি একজন মানুষ হিসাবে কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবো, কিন্তু কখনো মিথ্যার আশ্রয় প্রশ্রয় ভাই আমি নেই নাই। আমাকে বলেও নাই কখনো যে কেউ নামাজ পড়তে হবে। আমি সেই 4 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কখনো সরে গেছি হয়তো মনের ব্যথা শরীরের বেদনায়, কষ্ট যায় না তারপরেও। না। কিন্তু ভাই এই জন্য বললাম যে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সবসময়। তবে আরও একটু বিষয় আপনার কাছে যেহেতু আসছি, আমার এটুকু বলার আছে। আমাকে ভাই এত বেশি ট্রল করা হয়েছে। আমি যখন ওই যে ডাক্তারের কথা বললেন, আমাকে শেষে বলল সব পরীক্ষা নিরীক্ষার পরে, এই তুমি কি পড়ালেখা করো, বা উনি আমাকে একটু জাজ করছে আর কি, যে আমি পড়ালেখা করি না, পড়তে ভালো লাগে না, এই জন্য আমি উল্টাপাল্টা কথা বলতেছি। তো যে জায়গায় ভাই গেছি আমি ট্রলের শিকার হয়েছি, আমার পেছন থেকে মানুষ দেখে হাইরা হাসতো যে কী বলে না বলে। অনেকেই জিন ভাই বিশ্বাস করে না, কিসের জিন, কী এই সেই। তো আমি এই জন্য বলবো, যারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যারা ভৌতিক বিষয় নিয়ে সত্যিকার অর্থে আপনাদের আগ্রহ আছে, যারা সার্চ টিম গঠন করেন, বিভিন্নভাবে ইনভেস্টিগেশন করেন, আমি তাদের বলবো যদি সম্ভব হয় ভাই আমাকে নিয়ে একটু বিষয়গুলো বিবেচনা করেন। এইটুকু সহযোগিতা আমি চাই, যাতে আমার বিষয়টা মানুষ জানতে পারে আমি যে সত্য কথা বলেছি। আমি ভালো হব কিনা আমি জানি না, আমি সঠিক কথা বলেছি। আমাকে নিয়ে আপনারা দেশে বিদেশে এমনভাবে আপনারা আমাকে নিয়ে একটু রিসার্চ করেন, যেন মানুষ বুঝতে পারে, মানুষের প্রতি ঈমান আসে, যেন জিন বলতে সত্যিকার অর্থে কেউ আসে। তখন মানুষের প্রতি, আল্লাহর প্রতি, কোরআনের প্রতি মানুষের সদয় মনোভাব তৈরি হবে। কিন্তু আমাকে আনবিলিবল হিসাবে অনেকেই ভাই ট্রল করে, যেগুলি আমি আসলে কি বলবো, মেনে নেবার মতো না।